তারেক রহমান সাহেব এসে কি কি করবেন, প্রথম 3 দিনের একটা ধারণা তো আমরা অলরেডি পেয়েছি, দলের পক্ষ থেকে বলা হয়েছে। উনি 11:30টার দিকে ঢাকায় ওনার নামার কথা। আগে সিলেটে যে প্লেনটা আসবে সেই প্লেনটা আগে সিলেটে যাবে, সিলেটে যাত্রা বিরতি করে সেখান থেকে আবার ঢাকায় আসবে। তো মোটামুটি ঢাকায় আসতে তাদের সময়, যে সময়টা ধরা হচ্ছে সম্ভাব্য, সেটা হলো 12:20 11:20 দিকে, কালকে দুপুরের দিকে এসে ঢাকায় উনি পৌঁছবেন। পৌঁছার পর সেখান থেকে ওখানে যারা মানে দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা আছেন তারা ওনাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন এবং জানানোর পর সেখান থেকে উনি সড়ক পথে এভার কেয়ার হাসপাতালে যাবেন, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওখানে যাবেন এই কারণে যে এভার কেয়ার হাসপাতালে ওনার মা, মানে বিএনপির যে শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় উনি চিকিৎসাধীন আছেন, মাকে দেখতে উনি ওখানে যাবেন। যাওয়ার আগে পথে এই 300 ফুট যে জায়গাটা আছে, যেটা নতুন নামকরণ করা হয়েছে 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, সেই 300 ফুটে উনি একটা সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন এবং সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ এরই মধ্যে তৈরি করা হচ্ছে। মঞ্চ তৈরি হয়ে গেছে প্রায়, এখন আরেকটু সাজসজ্জা বাকি আছে। এখনই মানে অনুষ্ঠান হবে কালকে সকালে, ধন দুপুরে 11:20 উনি নামেন, ওখান থেকে আসতে আসতে 12টা, 12:30 অথবা 1টা বেজে যাবে। তার মানে এখনো 12 ঘন্টারও বেশি সময় আগে থেকে, আজকে সন্ধ্যা থেকে ওখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসা শুরু করেছে এবং যাতে দিকে তারা ঠিকঠাক মতো আসতে পারে, অনেকে নিজেরা গাড়ি নিয়ে চলে এসেছে, বাস ভাড়া করে চলে এসেছে। এবং আগামীকালকে বাংলাদেশ আপনার রেলওয়ের যেটা আছে তাদেরও 10টা বিশেষ ট্রেন এই জন্য বরাদ্দ করা হয়েছে যাতে নাকি তারা নির্বিঘ্নে আসতে পারে। এবং এই 10টা ট্রেনের যে ভাড়া, সেই ভাড়াও অলরেডি রেলওয়েকে দিয়ে দেওয়া হয়েছে, যেটা নাকি বিএনপি দিচ্ছে। তারপরে এই দিন আর কালকে আর কোনো অনুষ্ঠান থাকবে না। তারপরের দিন মানে 26 তারিখে শুক্রবার দিন উনি জুম্মা নামাজের পর তিনি এই শেরেবাংলা নগরে যাবেন, যে জিয়ার কবর জিয়ারত করবেন। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে যাবেন, যে মুক্তিযোদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর 27, ওই দিন আর কোনো পরিকল্পনা নেই। 27 তারিখে মানে শনিবারও ওনার 2টা কর্মসূচি আছে। যেমন একটা হলো উনি ওনার যে জাতীয় পরিচয়পত্র, যেটা নাকি আগে সরকার সাসপেন্ড করেছিল, বাতিল করেছিল, সেই জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন। এই জন্য তিনি সশরীরে রাজধানীর আগারগাঁওয়ে যে নির্বাচন কমিশন অফিস আছে সেখানে যাবেন। ওই দিনই ভোটারের সমস্ত কাজ শেষ করে উনি পরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন এবং সেখান থেকে ওসমান হাদির কবর জিয়ারতের পর সেখান থেকে শ্যামলীতে পঙ্গু হাসপাতালে যে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের আহত ব্যক্তি আছেন তাদের দেখতে যাবেন। তারপর হয়তো উনি আরও একটা আরেকটা প্রোগ্রামে অংশ নেবেন, সেটা এখন ডিটেল জানানো হয়নি। এই হলো মোটামুটি আগামী 3 দিনের প্রোগ্রাম। এই যে উনি আসছেন এতদিন পরে, আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম, যেমন আমি নিজেও ভেবেছিলাম যে উনি আরও আগে আসবেন। আমার এমনও ধারণা ছিল যে উনি মানে যেহেতু ওনার নামে যখনই সমস্ত মামলা শেষ হয়ে গেল তখনই উনি দেশে আসবেন। কেন আসেননি এটা আমি জানি না, উনি বলতে পারবেন। কিন্তু আমার একটা দাবিই ছিল যে কত তাড়াতাড়ি উনি আসতে পারেন। তারপরেও তফসিল ঘোষণার পর উনি চলে আসছেন। এখনও নির্বাচনের আর 2 মাসের মতো বাকি আছে। এই সময়ে আসাটাও আমার কাছে মনে হয়েছে খুবই ইঙ্গিতপূর্ণ এবং ইতিবাচক। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ওই যে উনি দেরি করে আসছেন, এটা নিয়ে আমার অনেক আপত্তি থাকলো, ব্যক্তিগতভাবে আমার চাহিদা আরও আগে থাকলো। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওনার এই আসার পেছনে একটা স্ট্র্যাটেজি, পলিটিক্যাল স্ট্র্যাটেজি কাজ করেছে আমার ধারণা। কারণ ওনারা তো পলিটিক্স করেন, ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে, আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বুঝেন। ওনাদের হিসাব নিকাশ সম্পূর্ণ ডিফারেন্ট। আমাদের হিসাব নিকাশের মধ্যে, আমাদের চাহিদার মধ্যে আবেগ থাকে, ওনাদের চাহিদা এবং হিসাব নিকাশের মধ্যে যুক্তি থাকে। হয়তো সেই লজিক যে ওনারা ভেবেছেন যে উনি এমন এক সময় আসবেন, আমার ধারণা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে আমার ধারণা উনি ভেবেছেন যে উনি এমন এক সময় আসবেন যখন আসার পর ওনাকে ঘিরে যে জোয়ারটা তৈরি হবে, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে, এই উৎসাহ উদ্দীপনাকে উনি নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যাবেন। মানে আগামী 2 মাস সময় পর্যন্ত, 2 মাস না 1.5 মাস বলেন, আগামী 1.5 মাস পর্যন্ত সময় এটাকে উনি প্রচণ্ড বেগে টেনে নিয়ে যাবেন। 1.5 মাস টেনে নেওয়া যতটা সহজ, 1.5 বছর কিন্তু টেনে নেওয়া অতটা সহজ নয়। কাজেই একটা জোয়ারের মধ্যে উনি আসার পরে নির্বাচন নিয়ে জোয়ার তৈরি হবে এবং সেই জোয়ারটাকে উনি নির্বাচনের দিন পর্যন্ত সচল রাখবেন। দেখুন, তারেক রহমান ব্যক্তি হিসেবে উনি কি করবেন না করবেন, অথবা বিএনপিকে নির্বাচনে বিজয়ী হতে হবে কি হবে না, জামাতে ইসলাম কতটুকু ভালো করবেন কি করবেন না, অথবা জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, তিনি কতটুকু স্মার্টলি পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবেন,
এগুলো নিয়ে কিন্তু ভাই আমার নিজস্ব কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো পক্ষপাতিত্বও নাই। আমার বক্তব্য হলো যে ওনারা কি করলে পর আমার দেশটার ভালো হবে, আমরা সাধারণ মানুষ ওনাদের কোন কাজের উপর ভরসা করে আছি, আমরা ওনাদের কাছ থেকে দেশের স্বার্থে কি আশা করি, সেটাই হলো আমার মূল চাহিদা। এরই মধ্যে প্রায় 1 বছর 4 মাস তো পারই হয়ে গেল হাসিনা সরকারের পতনের পর। ইন্টারিম গভর্নমেন্ট ছিল, কিন্তু তাদের কাজকর্মে তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার কতটুকু মিটেছে এটা নিয়ে কিন্তু সন্দেহ অনেকেরই আছে, আমার তো খুব বেশি আছে। আমি মনে করি তারা তেমন কোনো ভালো কাজ করতে পারেন নাই, এমন কিছু করতে পারেন নাই যা নাকি আমাদের দেশের জন্য দীর্ঘমেয়াদে অথবা স্বল্প মেয়াদে অসাধারণ ভালো কোনো সম্ভাবনা তৈরি করেছে। এটা আমার কাছে কখনোই মনে হয় নাই। ওনারা যার যার ব্যক্তিগত স্বার্থ, যা নাকি বাই চান্স উপদেষ্টা হয়ে গেছেন, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছেন। কেউ কেউ ঝিমিয়েছেন, কেউ কেউ কোনো কাজই করেননি, চুপচাপ বসে থেকেছেন, সরকারি টাকায় চিকিৎসা করেছেন, এগুলো হতে পারে। তারেক রহমান আসার পর আমি যেটা চাই, আমার যেটা চাহিদা সেটা হলো গিয়ে উনি কি দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আমি মনে করি বিএনপি দল গত এই 1 বছর 4 মাসে ওনারা যা যা করেছেন, এখন এই দলটাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করার দরকার আছে। আমি যেরকম একটু আগে বললাম যে অন্তর্বর্তী সরকার এমন কিছু দেখাতে পারেনি যার উপর নির্ভর করে এই সরকারের উপর মানুষের আশা ভরসা প্রত্যাশা অনেক বেড়ে যায়। মানুষের নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। ডক্টর ইউনূস যদিও জোর গলায় বলেছেন উনি একটা অসাধারণ নির্বাচন উপহার দেবেন, সেটা কিন্তু মানুষের ভরসা করে বলে আমার কাছে মনে হয় না। আমি তো করি না, একদমই করি না। উনি কতটুকু পারবেন আল্লাহ জানেন, আর উনি জানেন। ঠিক একই রকম এই 1 বছর 4 মাসে বিএনপির রাজনীতিতেও কিন্তু এমন কিছু ঘটে নাই যেটাকে কেন্দ্র করে মানুষ বিএনপির উপর আশাবাদী হয়ে উঠবে। বিএনপি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিএনপি মানুষের জন্য এমন কিছু করে দেখাতে পারেনি যার উপর নির্ভর করে মানুষ বিএনপির প্রতি আশায় বুক বাঁধবে। বরঞ্চ নানা জায়গায় বিভিন্ন উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা দেখেছি বিএনপি অথবা বিএনপির নামধারী অথবা বিএনপির নেতার সঙ্গে সম্পর্ক আছে এরকম লোকদের কি তাণ্ডব আমরা কিন্তু দেখেছি। তাদের চাঁদাবাজি দেখেছি, তাদের দখলদারিত্ব দেখেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাটাতে কিন্তু জামাতে ইসলাম অনেকটা এগিয়ে আছে। তারা তো এই কাজগুলো, এই ধরনের কাজ সাধারণত করেইনি, তারা আবার অন্য জায়গায় দখলদারিত্ব করেছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ, এই সমস্ত জায়গায় কিন্তু তাদের দখলদারিত্ব আবার পরিচালিত হয়েছে। দু ধরনের। একদল তাৎক্ষণিক লাভের কথা ভেবেছে, একটা দল পুরো দলের বাইরে ব্যক্তি হিসেবে তার লাভের কথা ভেবেছে বিএনপি, আর জামাত বিপরীত দিকে তার দলের কথা ভেবেছে, দলীয় আদর্শের কথা ভেবেছে। সে আদর্শ আমার আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তারা তাদের কথা ভেবেছে এবং তারা সেই অনুযায়ী দীর্ঘমেয়াদী কিছু পদক্ষেপ নিয়েছে। এখন তারেক রহমান সাহেব আসার পর উনি কি ওনার দলকে নিয়ন্ত্রণ করতে পারবেন? উনি কি ওনার দলকে গণমুখী করতে পারবেন? ওনার দলের বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দের প্রতি সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সাধারণ মানুষের যে বিরক্তি, সেই বিরক্তি কি উনি দূর করতে পারবেন? পারলে কিভাবে পারবেন? সেই জিনিসটা আমাদের কিন্তু জানার আগ্রহ আছে। আমার নিজের ব্যক্তিগত সাজেশন হলো ওনার উচিত হবে এই সময়ে পুরো দেশকে চষে বেড়ানো। দেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় উনি যদি যেতে পারেন, মানুষের অভাব অভিযোগ শুনতে পারেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন, দু এক জায়গায় নিজে উপস্থিত থেকে, সেটা হবে মানুষের মধ্যে ওনার প্রতি একটা আস্থা। মনে রাখতে হবে এই মুহূর্তে মানুষ কিন্তু ভোট দেবে বিএনপিকে না, কারণ বিএনপির চেহারা তাদের দেখা হয়ে গেছে। তারা ভোট দেবে তারেক রহমানকে। এই জিনিসটা কিন্তু তারেক রহমানকে বুঝতে হবে, কারণ তারেক রহমানকে ঘিরেই সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে। সেই প্রত্যাশাকে আপনাকে জাগিয়ে রাখতে হবে। বিপরীত দিকে এই দেশে তারেক রহমান গত 17 বছর ছিলেন না। এই 17 বছরে কিন্তু দেশের মানুষ তারেক রহমানকে দেখে নাই। যারা তারেক রহমানকে সর্বশেষ দেখেছেন সেই 1/11-এর সময়, সেই সময় তাদের দেখার সঙ্গে কিন্তু কিছুটা এক ধরনের ইমেজ তার তৈরি করা হয়েছিল। বিগত 17 বছর ধরে সেই নেতিবাচক ইমেজটা কিন্তু নার্সিং করা হয়েছিল। সেই ইমেজের সঙ্গে তারেক রহমানের সঙ্গে জড়িত ছিল হাওয়া ভবন, জড়িত ছিল হাওয়া ভবনের কিছু লোকজন। মানুষ কিন্তু এখন দেখতে চাইবে যে তারেক রহমান এখন যখন আসছেন, ওনার আশেপাশে কি হাওয়া ভবনের সেই লোকগুলি এখনো আছেন? এটা কিন্তু মানুষ দেখতে চাইবে। যদি 1-2 কেউ দেখতে পায়, মানুষ ওটা থেকেই সিদ্ধান্ত উপনীত হবে তাহলে তো হাওয়া ভবন এখনো আছে। হাওয়া ভবন কি করেছে কি করেনি, হয়তো হাওয়া ভবন কোনো খারাপ কাজই করেনি, হয়তো করেনি,
আমি ধরে নিচ্ছি করেনি। যদি নাও করে থাকে, কিন্তু হাওয়া ভবনের ইমেজটা কিন্তু পুনরুদ্ধার করা কঠিন। মানুষের মনে হাওয়া ভবন ছিল একটা দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার প্রতীক। সেই প্রতীকের সঙ্গে যারা জড়িয়ে আছেন, যারা ওই সময় ওনার আশেপাশে ছিলেন, যদি সেই লোকগুলি এখনো থাকেন, মানুষের মধ্যে কিন্তু সেই আশঙ্কাটা আবার জন্ম নেবে। আমি জানি এখানে অনেক হয়তো লোক আছে জানে এই সমস্ত কোনো রকম অপকর্মের সঙ্গে জড়িত ছিল না, হয়তো তারেক রহমান সহ তাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস করেন। তারপরেও আমি বলবো যে এরকম একটা কমন যে একটা ইমেজ, কমন যে একটা মানুষের মধ্যে পারসেপশন, এই পারসেপশনটা দূর করার জন্য হলেও সেই লোকগুলিকে আপনি দূরে রাখুন। সেই লোকগুলো আপনার জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না, এটা মাথায় রাখতে হবে। পাশাপাশি একদম প্রত্যন্ত অঞ্চলে আপনাকে যেতে হবে, আপনি ঘুরে আসেন, এক দফা এক জাস্ট একটা চক্কর দিয়ে আসেন। এটা আপনার দলের ইমেজকে অনেক গ্রহণযোগ্য করে তুলবে। আর এখানে কেন্দ্রীয় পর্যায়ে যারা সবসময় আপনাকে চারদিকে ঘিরে থাকবে, এই লোকগুলোর উপর যে মানুষের খুব একটা আস্থা আছে তা কিন্তু আমি মনে করি না। যুদ্ধে নামার আগে আপনার সম্পর্কে, আপনার দল সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবে, অথবা সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষরা আপনাদের দল সম্পর্কে কি চিন্তা করেন, এগুলোর দিকে আপনারা একটু নজর দিবেন। আমাদের মূল লক্ষ্য হলো দেশটাকে সামনে এগোতে হবে। আর যেটা বলে শেষ করব সেটা হলো, মাথায় রাখবেন, জাতি যেন আপনার কোনো কথায় অথবা আপনার কোনো আচরণে অথবা আপনার দলের কোনো ভূমিকায় জাতি যেন দ্বিধা বিভক্ত না হয়ে যায়। যে কথাটা আমি শুরুর থেকে সবসময় বলেছি, যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন।